1 আছে তখন সে হাই ভোল্টেজ দিবে, যখন 0 আছে সে 0 ভোল্টেজ দিবে, আর কিছুই না। ঠিক আছে, তো এখানে যদি দেখো 1 যখন আছে সে হাই ভোল্টেজ দিতেছে, যখন 0 আছে লো ভোল্টেজ দিতেছে। 1 যখন আছে হাই ভোল্টেজ দিতেছে, 1 যখন আছে হাই ভোল্টেজ দিতেছে, 0 যখন আছে হাই ভোল্টেজ দিতেছে। ওকে, সো আমি যদি তোমারে বলি যে তুমি 0 1 0 1 এটারে লাইন এনকোড করো, তাহলে জিনিসটা কিরকম হবে? তো তুমি এরকম ধরো 4টা বিট নিবা, 4টা বিটের মধ্যে 0 1 0 1 ধরো থাকবে। তো তুমি কিভাবে আঁকবা জিনিসটা? 0-র জন্য আমরা কি জানি? 0-র জন্য কোনো ভোল্টেজ দেয় না। 1-এর জন্য ধরো একটা পজিটিভ ভোল্টেজ দেয়, ধরো এটা 5 ভোল্ট বা যে জিনিসই হোক। 0-র জন্য কোনো ভোল্টেজ দেয় না, 1-এর জন্য পজিটিভ ভোল্টেজ দেয়। সো এখন পরীক্ষার মধ্যে এই এতটুকুই আঁকতে হবে, আর কিছুই না। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আমি বলে দিব যে এই একটা বাইনারি বিট দিয়ে দিব যে 1 0 1 1 0 বা এরকম একটা বিট দেওয়া থাকবে। ঠিক আছে, এই বিটটাই দেওয়া থাকবে এরকম না, সাথে একটা টেকনিকের নাম দেওয়া থাকবে, ইউনিপোলার নন রিটার্ন টু জিরো বা রিটার্ন টু জিরো। ওই জিনিসকে আলটিমেটলি তোমাকে এই চিত্রতে কনভার্ট করতে হবে, দ্যাটস ইট। এইখানে আর কিছুই লেখার দরকার নেই, এখানে তোমার একটা পাওয়ারের বা ভোল্টেজের সূত্র দেওয়া আছে, সো ওটার দরকার নেই, জাস্ট অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম কার্ভ দিবা। সো ফার্স্ট ইউনিপোলার নন রিটার্ন টু জিরো, হোপফুলি এটা বুঝতে পারছো যে এটা দিলে, সো এটা দিলে পারবা না সবাই? জি স্যার। ওকে, স্যার আপনি কি ইনিশিয়ালি কোনো ভ্যালু দিয়ে রাখবেন? আপনার যেমন 1 যে বললেন 5 ভোল্ট, ইনিশিয়ালি না কোনো না, ভ্যালু এই দেবেন? জিনিসগুলো তুমি নিজের মতোই আঁকাবা। ঠিক আছে, আমি জাস্ট এই নাম্বারটা দিব, বুঝছো? ধরো 10 110 আছে, তো এখানে আমি 8টা বা 10টা বিট দিয়ে দিব, এবং তোমার এই কোন টেকনোলজিতে তোমার করতে হবে লাইন কোড, এই জিনিসটা দেওয়া থাকবে পরীক্ষায়। ঠিক আছে তো স্যার। ওইটা স্যার দিয়েই স্যার এখানে হচ্ছে জিরো হচ্ছে নিচে কেন? কোথায় 0 নিচে কেন? এখানে 0 হ্যাঁ হ্যাঁ, এই স্কিমে এভাবেই ডিফাইন করা। ঠিক আছে, 0 হইলে তোমার ভোল্টেজটা 0 হয়ে যাবে আর মানে কি, জিরো এটাই। কি মানে ভোল্টেজ, কোনো ভোল্টেজ প্রোভাইড করছে না? হ্যাঁ, 0 কোনো ভোল্টেজ প্রোভাইড করবে না, এটাই। আর 1 হইলে এখানে তোমার একটা পজিটিভ ভোল্টেজ, এটা 5 ভোল্ট হইতে পারে, 10 ভোল্ট হইতে পারে। বেসিক্যালি তুমি ডিফাইন করে দিবা আর কি, কত ভোল্ট ডিফাইন করবে। বাট ইউনিপোলার নন রিটার্ন টু জিরো এভাবেই কাজ করবে, 0-তে সে কোনো ভোল্টেজ দিবে না আর কি। আচ্ছা, এখন ইউনিপোলার গেল। ঠিক আছে, ইউনিপোলারের আবার মানে ইউনিপোলার মানে এক পোলারিটির জিনিস আর কি। ঠিক আছে, এটাকে যদি তুমি বাংলা করো, এখানে দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে পোলার এনার্জেটার এল, ঠিক আছে, আর এনার্জেটাই। এল দিয়ে এখানে লেভেল প্রকাশ, মানে লেভেল মিন করা হয়, আই দিয়ে ইনভার্ট মিন করা হয় আর কি। তো এখানেও সেম, এই যে এই বিটটা দেওয়া থাকবে, তোমার হচ্ছে এই চিত্রটা আঁকাইতে হবে। ওকে, তো পোলার, যেহেতু পোলার ইউনিপোলারে যেরকম একটা পোলারিটি ছিল পজিটিভ শুধুমাত্র, ঠিক আছে, এটা পোলার, তার মানে পজিটিভ নেগেটিভ দুই দিকেই থাকবে। তো এখানে দেখো, তুমি যদি চিত্রটা দেখো এনার্জি টেল এর ক্ষেত্রে, ও পজিটিভ দিকেও আছে নেগেটিভ দিকেও আছে। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, তো 0-কে এখানে আমি কিভাবে এনকোড করছি? 0-তে দেখো পজিটিভ ভোল্টেজে এনকোড করছি, 1-কে নেগেটিভ। ইউনিপোলার আর পোলারের বেসিক্যালি পার্থক্য কোনটা? বুঝি নেই। ইউনিপোলার আর পোলারে বেসিক্যালি পার্থক্য কোন জায়গায় স্যার? একটার পোলারিটি 1, আরটার পোলারিটি 2। ঠিক আছে, ইউনিপোলার বুঝছো তো? এইটাতে এই এক্সাম্পলের পার্থক্যটার কথা বলতেছি। 4 5 এই 6 এক্সাম্পল কি আমি পুরাটুক বলছি? মানে এখন পর্যন্ত, মানে আমি কি লেকচার দেওয়া শেষ হয়েছে? কে বললা এটা? স্যার আমি বলছি। জুবাইর, আমি কি স্যার আমি পুরাটুক? ক্লাস করছি তো এই জন্য আর কি ভাবলাম যে এটা আর কি জিজ্ঞেস করি আর কি। এইখানে ক্লাস যারা করে না এরাও আছে, বুঝছো? ঠিক আছে। তো মানে আমার ক্লাসে অহেতুক অযথা কথাবার্তা বলা মানুষ আমি পছন্দ করি না। তোমার কোয়েশ্চেনের যদি কোনো লজিক থাকে, সেসব কোয়েশ্চেন আমারে করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি মানে আগ বাড়ায় এসে নিজের স্মার্ট বা ওভার স্মার্ট দেখানোর জন্য কথা বলবা, এই জিনিস আমার পছন্দ না। ঠিক আছে, এই জিনিস কেউ করো না। আমি এখন পর্যন্ত পুরো লেকচার দিইনি, সো লেকচার শুনো। আচ্ছা, সো ফার্স্টে আমি এখন পর্যন্ত কি করছি, মানে জুবাইর আমারে বলো তো, আমি কি এখন পর্যন্ত কি বলছি পুরা ক্লাসে এই পর্যন্ত? তুমি তো ফার্স্ট থেকে ছিলাম মনে হয়। স্যার আপনি ইউনিপোলার সম্পর্কে এতক্ষণ আর কি 4.5 এর আর কি এক্সাম্পল দেখালেন, এখন 4.6 এর আর কি
পোলার সম্পর্কে আর কি করতেছেন, পোলার আর পোলার এন আর সম্পর্কে করতেছি, আস্তে আস্তে যাব। এখানে তোমরা তোমাদের সেকশন বাদে আরেকটা সেকশন আছে, আরো অনেক মানুষ আছে, সো সবার প্রতি তোমার সম্মান দেখানো উচিত, ঠিক আছে, ওরাও যাতে বুঝতে পারে। সো যাই হোক, এরপর হচ্ছে এখানে আমরা ইউনিপোলার করছি, ইউনিপোলার করার পর হচ্ছে পোলার এনার্জেট এল এনার্জেট আই, দুইটা জিনিস আমরা এখানে করব, ঠিক আছে। এবং পোলার, যেহেতু পোলারের মধ্যে তোমার বেসিক্যালি দুইটা ভোল্টেজ থাকে, পজিটিভ থাকে নেগেটিভ থাকে। তো এখানে ধরো পজিটিভ নেগেটিভ দুইটা ভোল্টেজ আছে। পোলার এনার্জেট এল এ যে জিনিসটা করা হয়, জিরোতে সে পজিটিভ ভোল্টেজ দেয়। এখানে যদি আমি করি, তার জিরো মানে হচ্ছে সে পজিটিভ ভোল্টেজ দেয়, আর ওয়ানে সে নেগেটিভে ভোল্টেজ দেয়, আর কিছুই না, ঠিক আছে। তাহলে যদি তুমি চিন্তা করো, ও জিরোতে পজিটিভ দিছে, ওয়ানে দেখো নেগেটিভে দিছে, জিরোতে আবার পজিটিভে দিছে, জিরোতে আবার পজিটিভে দিছে, ওয়ানে নেগেটিভে দিচ্ছে, ওয়ানে আবার নেগেটিভে দিচ্ছে, ওয়ানে নেগেটিভে দিচ্ছে, জিরোতে পজিটিভ দিচ্ছে। সো এনার্জেট এল খুবই ইজি, জিরোতে সে পজিটিভ ভোল্টেজ প্রোভাইড করবে, ওয়ানে সে নেগেটিভ ভোল্টেজ প্রোভাইড করবে, আর কিছুই না। ওকে, সো এনার্জেট এল আই গেস মানে খুব ইজি জিনিস, এখানে বোঝাও একটু, যদি মনোযোগ দাও বুঝতে পারবা জিনিসটা। আচ্ছা, এনার্জেট ইনভার্টটা একটু তোমার খেয়াল করা লাগবে, যে এনার্জেট ইনভার্টে কি হয়। এনার্জেট ইনভার্টে ফার্স্ট বিট অলওয়েজ পজিটিভ হয়, ঠিক আছে, ফার্স্ট বিট অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, অলওয়েজ তোমার পজিটিভ। আমি জানি না আমার লেখা বুঝে যাইতেছে কিনা, ঠিক আছে, তোমরা একটু নোট করে নিতে পারো, বা আমি রেকর্ডিংও দিয়ে দিব, রেকর্ডিং শুনে নিলে হবে পরে। আচ্ছা, সো এনার্জেট ইনভার্টে যে জিনিসটা হয়, যে ফার্স্ট বিট অলওয়েজ পজিটিভ হবে, ইরেসপেক্টিভ অফ প্রথমে জিরো থাকলো বা ওয়ান থাকলো, যেটাই হোক, প্রথম বিটটা অলওয়েজ পজিটিভ, মানে পজিটিভ দিকে সে দিবে। যেরকম এখানে দেখো, এখানে সে জিরোতে কি দিছে, পজিটিভ দিছে, এখানে যদি সে ওয়ানও থাকতো তাও সে পজিটিভেই দিত, এই জিনিসটা মনে রাখতো, যে এখানে জিরো আছে পজিটিভে দিচ্ছে, ভালো কথা, বাট ওয়ান থাকলেও পজিটিভেই দিত। আচ্ছা, এবং সে যতবার ওয়ান পাবে সে তার পোলারিটি চেঞ্জ করবে, ঠিক আছে। সো দেখো, পরের বিটে ওয়ান পাইছে, তার মানে সে আগে ছিল কি পজিটিভ পোলারিটিতে, এখন নেগেটিভ পোলারিটিতে চলে যাবে। বুঝতে পারছো, যে যতবার ওয়ান পাইলে সে ইনভার্ট করবে পোলারিটি, তাহলে আর জিরো থাকলে পোলারিটি কোনো ইনভার্সন হবে না, মানে যেরকম ছিল ওরকমই থাকবে। যেরকম এখানে আছে জিরো, দেখো তো জিরোতে সে কোনো কিছুই চেঞ্জ হয়নি, জিরোতে কোনো কিছুই চেঞ্জ হয়নি। দেখো ওয়ান পাইছে, ওয়ান পাইলে আমি কি বলছি, পোলারিটি চেঞ্জ করবে, সে পজিটিভে থাকলে নেগেটিভে যাইতো, নেগেটিভে থাকলে এখন পজিটিভে আসবে। আগে এখন কি আছে, নেগেটিভে আছে না, নেগেটিভের পরে তুমি ওয়ান পাইছো, তাহলে কই আসবে, পজিটিভে আসবে, ঠিক আছে। সো এরপরে যদি আবার দেখো ওয়ান পাইছো, তো ওয়ান পাইলে আবার পজিটিভে ছিল, নেগেটিভে আসবা, আবার ওয়ান পাইছো, নেগেটিভে ছিল, পজিটিভে আসবা, জিরো পাইছো, জিরো পাইলে তুমি যা ছিল তাই থাকবা, ঠিক আছে, কোনো চেঞ্জ হবে না। তার মানে এনার্জেট ইনভার্টে কি হইতেছে, তুমি ওয়ান পাইলে পোলারিটি চেঞ্জ করবা, জিরো পাইলে আনচেঞ্জ থাকবে। আর এনার্জেট এল এর ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছিল, এনার্জেট এল এর ক্ষেত্রে ওয়ান থাকলে পজিটিভে ভোল্টেজ দেয়, জিরো থাকলে পজিটিভে ভোল্টেজ দেয়, ওয়ান থাকলে নেগেটিভ। তো এই দুইটা বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, খুবই ইজি কিন্তু জিনিসগুলো। সো এগুলা আমি হোপ করব যে এই যে এখান থেকে 5 মার্ক আসবে ধরো বিটে, ঠিক আছে, এই 5 মার্ক যাতে কেউ মিস না করো, মানে। আচ্ছা, সো এরপরে হচ্ছে পোলার রিটার্ন টু জিরো বা পোলার আরজেড স্কিম। পোলার আরজেড স্কিমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এখানে একটু উল্টা, ঠিক আছে, জিরো হচ্ছে নেগেটিভে থাকবে, সরি আগেরটার চেয়ে উল্টা, জিরো নেগেটিভে থাকবে, ওয়ান পজিটিভে থাকবে, বাট যে জিনিসটা হবে প্রত্যেকটা বিটই মাঝখানে জিরোতে রিটার্ন করবে, বুঝছো, এই যে আর যেটার মানেই হচ্ছে রিটার্ন টু জিরো, ঠিক আছে, রিটার্ন টু জিরো, যাই হোক এটা লিখতে সম্ভব হবে। সো জিরো হচ্ছে, জিরো হইলে কি নেগেটিভে পালস দিবা, ওয়ান হইলে পজিটিভে পালস দিবা, বাট যাই হোক বিটটা মাঝখানে জিরোতে রিটার্ন করবে। যেরকম জিরো জিরো হইলে আমি কি বলছি, নেগেটিভে পালস যাবে, বাট বিটটার মাঝখানে সে জিরোতে রিটার্ন করবে। ওকে, ওয়ান হইলে সে পজিটিভে পালস দিবে, ঠিক আছে, বাট মাঝখানের বিটে সে মাঝখানে রিটার্ন করবে। জিরো আবারও নেগেটিভে, বাট মাঝখানে রিটার্ন করবে, জিরো নেগেটিভ মাঝখানে, ওয়ান হচ্ছে কি তাহলে পজিটিভে, বাট বিটার মাঝখানে সে জিরোতে রিটার্ন করবে। সো বুঝতে পারছো যে নেগেটিভ পজিটিভ যাই হোক
পোলার আর জেড স্কিমের বৈশিষ্ট্যটা হচ্ছে সে মাঝখানে জিরোতে রিটার্ন করে। এটার আসলে কারণটা হইতেছে যে এটার দিয়ে জাস্ট বুঝতে পারা যে একটা বিটের মিডল পয়েন্টটা কোন জায়গায়, আর কিছু স্যার জিরোর জায়গায় যদি 1 অন থাকতো তাহলে সেক্ষেত্রে কোন জিরোর জায়গায় ওয়ান ওয়ান। স্যার এই যে মাঝখানে যে 0 0 আছে এটার ক্ষেত্রে যদি 1 অন থাকতো তাহলে ধরো সেক্ষেত্রে কি আমরা এখানেই ধরো ওয়ান ওয়ান আছে, লাস্টে দুইটা ওয়ান ওয়ান আছে, ঠিক আছে। লাস্টে দুইটা ওয়ান ওয়ান থাকলে তুমি কি করতে, মানে কারোর সাথে কারো আসলে এখানে কোনো মানে সম্পর্ক নেই আসলে। ওয়ান ওয়ান থাকলে ওয়ানটা এরকম হইতো, তাহলে কি সেক্ষেত্রে আপ হইতো কি? পরের ওয়ানও এরকমই দিত। হ্যাঁ বল, ওয়ান হচ্ছে তাহলে এরকম হইতেছে আর কি, জিরো হইতেছে এরকম হচ্ছে বেসিক্যালি, এরকমই তো হইতেছে। শেপ তো সবসময় সেমই থাকতেছে, শেপ তো কখনো চেঞ্জ হচ্ছে না, বুঝতে পারছো? জি স্যার। শুধুমাত্র ইনভার্ট যেগুলো ওইখানে শেপ একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা, ওকে। সো নেক্সট দেখো, নেক্সট চলে যে এটা ইম্পর্টেন্ট, আমি এই দুইটা থেকে একটা অবশ্যই দিব, ঠিক আছে, এবং কি দুইটাও দিয়ে দিতে পারি, যে পোলার বাইফেস বা ম্যানচেস্টার এবং ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার, এই দুইটা টেকনিক। আচ্ছা, সো ম্যানচেস্টারও ওই আগের এনার্জেটের মতোই, ম্যানচেস্টারে জিরোর শেপটা হচ্ছে এরকম, ওয়ানের শেপটা হচ্ছে এরকম, এবং তোমার জিরো অথবা ওয়ান যেটাই হোক, এখানে যে জিনিসটা হয় যে তোমার পজিটিভ নেগেটিভ দুই দিকে সে ভোল্টেজ দেয়। দেখো এখানে সে পজিটিভ এবং নেগেটিভ দুই দিকে ভোল্টেজ দিচ্ছে, তার মানে মাঝখানে দেখো ট্রানজিশন হয়ে সে পজিটিভ টু নেগেটিভে চলে আসছে। তো এই কারণে এখানে ব্যান্ডউইথ একটু বেশি লাগে, বাট মোরলেস এই জিনিসটাই আর কি। তো ম্যানচেস্টারে জিরোটা দেখো, জিরোটা কি তাহলে হচ্ছে পজিটিভ টু নেগেটিভ যায়, আর ওয়ানটা হচ্ছে নেগেটিভ টু পজিটিভ যায়। তাহলে আমি যদি দেখি এখানে তোমার এই জিনিসটা যদি একটু খেয়াল করি, স্যার ম্যানচেস্টারে এটার কোশ্চেনটা স্যার কিভাবে হবে একটু যদি আরেকটা আবার ডিসক্রাইব করতেন। কোশ্চেনে এরকম আমি একটা বিট দিয়ে দিব, এরপর বলবো যে এটারে ম্যানচেস্টার ইনকোড করতে, তোমার অ্যান্সার হবে এটা, বুঝতে পারছো? তো আমার একটা 8টা বিট বা 10টা বিট বা 16টা বিট এরকম বা 5টা বিট, আমি হচ্ছে বিটটা দিয়ে দিব, তোমার এই চিত্রটা আঁকাইতে হবে বেসিক্যালি। যদি ম্যানচেস্টার থাকে ম্যানচেস্টারের অনুযায়ী করতে হবে, পোলার থাকলে পোলার অনুযায়ী করতে হবে, বুঝতে পারছো? বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। ওকে। সো মানে ইজি, জিনিসটা খুবই ইজি, বুঝছো? সো এখানে মানে এখানে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তুমি মার্ক পাবে, ডেটা কমিউনিকেশনে সবচেয়ে ইজিয়েস্ট এইভাবে মার্ক পাবে, এবং এক মার্কের জন্য তোমার 30 সেকেন্ড লিখতে হবে, বুঝছো? একটার জন্য 1 মার্কই থাকবে। সো তুমি এই চিত্র আঁকাইতে তুমি যদি পারো তাহলে 30 সেকেন্ডই লাগবে। আচ্ছা, এবং চিত্র যখন আঁকাবা বিট গুলাই যে এরকম মাঝখানে দেখো ডট ডট চিহ্ন দিয়ে বিট গুলো আলাদা করে দিছে। সো এটা যাতে আলাদা করে দাও, কারণ আমি লাস্ট টাইম যখন ডেটা কম নিছিলাম, পোলাপান যেটা করছিল যে এরকম জাস্ট র্যান্ডম তারা মানে মনের মাধুরী মিশায় এরকম করে দিছে, স্যার স্যার তো মানে আঁকাইছি, স্যার নাম্বার দিয়ে দিবে, আঁকাইছি কষ্ট করে, তার কষ্টের মূল্য দিব না আমি, বুঝছো? তোমারটা ঠিক না হলে আমি কোনো মার্ক দিব না। সো বেসিক্যালি যে জিনিসটা হবে যে তুমি যে এরকম ডট ডট দিয়ে ফার্স্টে বিট গুলো আলাদা করবে, যে বিট গুলাই থাকুক, সো বিট গুলা আলাদা করে এরপর মানে ঠিকঠাক এনকোডিং করতে হবে। ওকে, সো তুমি হয়তো চিত্র আঁকায়ও না, ঠিক আছে, বরঞ্চ যারা কেউ কিছু যদি না পারো ইন দ্যাট কেস সাদা খাতা লিখে আসবো, শুধুমাত্র অ্যান্সার টু দি পাওয়ার কোয়েশ্চেন 1 লিখে আসবে, আমি তোমার 2 দিব। কিন্তু 1 লিখে যদি তুমি হাবিজাবি লেখো তাহলে আমি তোমার 0 দিব। ওকে, সো এই জিনিসটা যাতে মনে থাকে। তো যাই হোক, ম্যানচেস্টারে যে জিনিসটা হচ্ছে যে ম্যানচেস্টারে তোমার আমি তোমারে বলতেছি যে জিরোর জন্য সে পজিটিভ টু নেগেটিভ ট্রানজিশন হয়, আর ওয়ানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ ট্রানজিশন, ঠিক আছে। সো তা এই জিনিসটাই আমরা দেখি যে ম্যানচেস্টারে তোমার জিরোতে কি হচ্ছে পজিটিভ টু নেগেটিভ ট্রানজিশন হচ্ছে, ওয়ানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ হচ্ছে। জিরোতে দেখো, জিরোতে আবার কি হওয়ার কথা, পজিটিভ টু নেগেটিভ হওয়ার কথা না, দেখো পজিটিভ টু নেগেটিভ আবার দেখো জিরো আছে, তো জিরোতে পজিটিভ টু নেগেটিভ ট্রানজিশন হচ্ছে। পরেরটা ওয়ান,
ওয়ানে হচ্ছে নেগেটিভ টু পজিটিভ হওয়ার কথা, নেগেটিভ টু পজিটিভ ট্রানজিশন হচ্ছে, ওয়ানে নেগেটিভ টু পজিটিভ হচ্ছে। তাহলে ম্যানচেস্টারটা বুঝতে পারছো সবাই? জি জি স্যার। স্যার। আচ্ছা, ওকে। তাহলে আমরা নেক্সট ডিফারেনশিয়াল ম্যানচেস্টার দেখি। ডিফারেনশিয়াল ম্যানচেস্টারটার সাথে ওই যে এনআরজেড ইনভার্টের মিল আছে, ঠিক আছে? এনআরজেড ইনভার্টার মতোই, যে এটার ফার্স্টটা তোমার সবসময় মানে ওই যে ওয়ান কে যেভাবে তুমি এনকোড করো ওই রকম এনকোডিং থাকবে। ওয়ান কে কিভাবে এনকোড করি আমরা? নেগেটিভ টু পজিটিভ। তার মানে ডিফারেনশিয়ালের ফার্স্ট বিটটা সবসময় নেগেটিভ টু পজিটিভ হবে। তাহলে ডিফারেনশিয়ালের ফার্স্ট বিট কি? অলওয়েজ নেগেটিভ টু পজিটিভ হবে। এই জিনিসটা খেয়াল রাখবে যে ফার্স্ট বিট তোমার এখানে জিরো থাকুক, ওয়ান থাকুক, যাই থাকুক, এখানে জিরো থাকুক, ওয়ান থাকুক, যাই থাকুক, এটা নেগেটিভ থেকে পজিটিভই যাবে সবসময়। ওকে, এরপর যে জিনিসটা হবে, তুমি যতবার ওয়ান পাবা, আগে যদি নেগেটিভ টু পজিটিভ থাকে আগের বিটটা, তোমার বিটটা জাস্ট ইনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? যেরকম এখানে দেখো পরের বিটটাতে ওয়ান আছে, ঠিক আছে? ওয়ান যদি থাকে পরের বিটটাতে ধরো ওয়ান আছে, ঠিক আছে? ওয়ান থাকলে দেখো আগের বিটটা কি ছিল? নেগেটিভ টু পজিটিভ ছিল না? এখন তাহলে ইনভার্ট হয়ে যাবে, পজিটিভ টু নেগেটিভ হবে। পরেরটা দেখো জিরো, জিরো হইলে আর ইনভার্ট হবে না, আগেরটা দেখো নেগেটিভ সরি পজিটিভ টু নেগেটিভ ছিল, আগেরটার মতোই থাকবে। পরেরটা দেখো জিরো আছে, এখানেও পজিটিভ টু নেগেটিভই থাকবে। আর পরেরটা দেখো ওয়ান আছে, আগেরটা কি পজিটিভ টু নেগেটিভ ছিল, তাইলে এখন কি হবে? চেঞ্জ হয়ে নেগেটিভ টু পজিটিভ হবে। ওকে, সো লাস্টেরটা ধরো ওয়ান, তাহলে এখানে পজিটিভ তোমার বেসিক্যালি কি হবে? আগেরটা নেগেটিভ টু পজিটিভ ছিল, পজিটিভ টু নেগেটিভ। তাহলে আমি আরো দুইটা বিট অ্যাড করি এখানে। তো দুইটা বিট অ্যাড করলে তোমরা আমাকে এখন বলো যে এই বিটটা কি হবে। এই ধরো পরেরটা ধরো ওয়ান আছে একটা, এই বিটটা হচ্ছে পজিটিভ টু, মানে তার আগের বিটটা হচ্ছে পজিটিভ টু নেগেটিভ, এটা তাহলে কি হবে? এটা নেগেটিভ টু পজিটিভ হবে স্যার। ভেরি গুড। নেগেটিভ টু পজিটিভ। হ্যাঁ, মাইনুল জাহিদ মনে হয় দুইজনে ঠিক বলছো, থ্যাংক ইউ। এটা নেগেটিভ টু পজিটিভ হবে, রাইট? সো এটা নেগেটিভ টু পজিটিভ হলো, তাহলে জিরো আছে পরেরটা, দেখো জিরো হইলে আর তোমার চেঞ্জ হবে না, আগেরটা যেহেতু নেগেটিভ টু পজিটিভ ছিল, এটাও নেগেটিভ টু পজিটিভই থাকবে, বুঝছো? তো আমার চিত্র দেখতে খুব মানে উদ্ভট লাগতেছে, মাউস দিয়ে করতেছি, বাট হোপফুলি বুঝতে পারতেছো আর কি, ঠিক আছে? এটা বোর্ডে বুঝাইলে আর একটু ভালো হইতো হয়তো, বা আমি রেকর্ড করতেছি, আমি জানি না অডিও যাবে কিনা রেকর্ডের সাথে, কিন্তু রেকর্ডে যদি অডিও যায় আমি তোমাদের রেকর্ডিংটা দিয়ে দিব। স্যার তার মানে ডিফারেন্সিয়েশন শিয়ালে আর কি দুইটাই আর কি সেম হবে, ওয়ানও হচ্ছে আপনার নেগেটিভ টু পজিটিভ আর জিরো নেগেটিভ টু পজিটিভ, এরকম কিছু না? না, মানে তোমার ফার্স্ট বিটটা ডিফারেনশিয়াল ম্যানচেস্টারের ফার্স্ট বিটটা হচ্ছে নেগেটিভ টু পজিটিভ হবে, ফার্স্ট বিটটা যাই হোক, ওয়ান থাকুক, জিরো থাকুক, যাই থাকুক, তুমি যতবার ওয়ান পাবা, ওয়ান পাইলে তুমি তোমার মানে ইয়াটা উল্টাই দিবা, আগের বিটটা যদি নেগেটিভ টু পজিটিভ হয়, ওয়ান পাইলে পরের বিট মানে ওই বিটটা হয়ে যাবে পজিটিভ টু নেগেটিভ, বুঝতে পারছো? যে ইনভার্ট হবে, এনার্জেট ইনভার্টের মতো জিনিসটা, বুঝা গেছে? এখানে আসলে কোনো মানে ফিক্সড ইয়া নেই যে ওয়ান হইলে এরকম হবে, জিরো হইলে এরকম হবে। যতবার তুমি দেখো এখানে, যতবার তুমি ওয়ান পাইতেছো, ততবার দেখো ওয়ান পাইতেছো, এখানে ওয়ান পাইছো, এখানে ওয়ান পাইছো, এখানে ওয়ান পাইছো, জাস্ট আগের বিট যেরকম ছিল ওটার উল্টা শেপ দিছো। জিরো যতবার পাবা আগের শেপই থাকবে, ওয়ান পাইলে জাস্ট শেপটা উল্টাবে, আগের শেপের উল্টা শেপে আসবে। এটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার। শুধু ওয়ান আর ম্যানচেস্টার ম্যানচেস্টার স্যার। শুধু ওয়ানের ক্ষেত্রে উল্টাবে, রাইট? ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানচেস্টার আর এনআরজেড ইনভার্ট দুইটার ক্ষেত্রেই সেম, যে ওয়ান পাইলে সিগন্যাল উল্টাবে, বুঝছো? আর জিরো পাইলে সিগন্যাল যেরকম ছিল ওইরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না, বুঝছো? দুইটার লজিক মোটামুটি সেম। এনার্জেট ইনভার্টেও দেখো কি ছিল, যে জিরো মানে ওয়ান পাইলে তুমি সিগন্যালটা উল্টাই দিতা, জিরো পাইলে আর সিগন্যালে কোনো চেঞ্জই আনতাম। তো এই ডিফারেনশিয়াল ম্যানচেস্টারেও সেম। তো এটা আরেকবার তোমরা নিজেরা দেখলে হোপফুলি বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো ম্যানচেস্টারে দেখো দুইটা লেভেল ইউজ হয়। তো এখানে দেখো তুমি একটা বিট রিপ্রেজেন্ট করার জন্য তুমি পজিটিভ নেগেটিভ দুইটা ভোল্টেজ ইউজ করতেছো।
ঠিক আছে, এটার কারণে যে জিনিসটা হয় যে পজিটিভ নেগেটিভ ইউজ করতেছো মানে তোমার এখানে কিন্তু ডেটা মানে ব্যান্ডউইথ বেশি লাগবে। ঠিক আছে, এই দুইটা নিয়ে যদি কাজ করো তাহলে তোমার অবশ্যই সিগন্যাল বেশি লাগবে বা ব্যান্ডউইথ বেশি লাগবে। এই কারণে ম্যানচেস্টার বা ডিফারেন্সিয়াল ম্যানচেস্টারে সবচেয়ে বেশি ব্যান্ডউইথ ইউজ করে আর কি। ওকে, অন্যান্য গুলোর চেয়ে এটার ব্যান্ডউইথ ইউটিলাইজেশন বেশি। আচ্ছা, এখন লাস্টে হচ্ছে দুইটা বাইপোলার স্কিম। বাইপোলার স্কিম মানে কি? বাইপোলার স্কিম হচ্ছে এখানে পজিটিভ, জিরো, নেগেটিভ তিনটা ভোল্টেজেই কাজ করবে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা মানে পোলার আর ইউনিপোলার দেখে আসতেছিলাম। এখন হচ্ছে বাইপোলার। বাইপোলার মানে হচ্ছে তোমার পজিটিভ, জিরো, নেগেটিভ সবকিছুতেই সে বিট দিবে। আচ্ছা, তো এটাতে দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে এএমআই আর একটা হচ্ছে জিরো টার্নারি। এএমআই যে জিনিসটা হয়, এএমআই হচ্ছে জিরোতে কোনো ভোল্টেজ দেয় না। দেখো জিরো, যতগুলা জিরো আছে জিরোতে সে কোনো ভোল্টেজ দেয় নাই। আর ওয়ানে সে যে জিনিসটা করে, ওয়ানে সে ভোল্টেজ দেয় বাট অল্টারনেটিভ ভোল্টেজ দেয়। তার মানে প্রথম ওয়ানে সে পজিটিভ ভোল্টেজ দিবে, পরের ওয়ানে নেগেটিভ ভোল্টেজ দিবে, জিরোতে কোনো ভোল্টেজ দিবে না। তাহলে এইখানে যদি ওয়ান থাকে সে কোন দিকে ভোল্টেজ দিবে আমরা বলো তো? আরেকটা যদি ওয়ান থাকে স্যার পজিটিভ। পজিটিভ দিকে, এক্স্যাক্টলি। ঠিক আছে, সো পজিটিভ দিকে দিবে। তাহলে সিউডো টার্নারিতে যে জিনিসটা হবে, সিউডো টার্নারিতে উল্টা। এএমআই তে সে হচ্ছে ওয়ানে বিট দিত, ঠিক আছে, ওয়ানে সে বিট দিত। জিরো টার্নারিতে হচ্ছে সে জিরোতে ভোল্টেজ দিবে, এবং ওই আগের মতোই যে একটা জিরোতে পজিটিভ দিলে আর একটা জিরোতে নেগেটিভ দিবে। তো দেখো এখানে জিরোতে পজিটিভ দিছে, ওয়ানে ভোল্টেজ দেয় নাই, আবার জিরোতে নেগেটিভ দিছে, পরের জিরোতে আবার পজিটিভ, ওয়ানে দেয় নাই, জিরোতে আগের জিরোতে যেহেতু পজিটিভ গেছে এই জিরোতে নেগেটিভ দিবে। তাহলে এখানে যদি আরেকটা জিরো থাকে তাহলে ওই জিরোতে সে পজিটিভ দিবে। বুঝতে পারছো? আর যদি ওয়ান থাকে পরে আরেকটা, ওয়ানে সে কোনো ভোল্টেজই দিবে। তো এএমআই ও ইজি। তো আমি এএমআই, সিউডো টার্নারি সবগুলা ইজি। আমি তোমাদের যে জিনিসগুলা বলবো, যে জিনিসগুলাতে একটু মনোযোগ দিয়ে করতে, সেটা হচ্ছে যে ম্যানচেস্টার, ডিফারেন্সিয়াল ম্যানচেস্টার এবং এনআরজেড ইনভার্ট। ঠিক আছে, এই তিনটাই হচ্ছে সবচেয়ে মানে একটু কনফিউজিং আর কি। সো এই তিনটা অ্যাটলিস্ট সবগুলাই তো প্র্যাকটিস সেম করো। স্যার, সবগুলাই তো সেম বাট মানে সিম্পলি কিছু চেঞ্জ আছে, যার কারণে আমাদের আসলে স্যার মনে রাখাটা একটু টাফ হয়ে যাবে স্যার। হ্যাঁ, মনে রাখা একটু টাফ হবে বলতে প্র্যাকটিস করতে হবে, বুঝলে? প্র্যাকটিস করলেই দেখবা যে মনে রাখা টাফ হবে, বুঝলে? এটা আমিও যখন ফার্স্ট পড়ছিলাম আমার কাছেও কনফিউজ লাগতো আর কি। বাট একবার যদি তুমি বুঝে যাও জিনিসটা, খেলাটা, তাইলে তুমি দেখবা যে তোমার যে কোনো বিট দেই, যে কোনো কিছু দেই, তোমার কখনোই ভুল হবে না জিনিসটা। বুঝতে পারছো? সো এটার কারণে একটু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যেহেতু মার্ক আসবে ভালোই এখান থেকে, তো তুমি অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করবো 15 থেকে আধা ঘন্টা সময় দাও, তুমি দেখবা যে এটা হয়ে যাবে, মিলে যাবে। আচ্ছা, এই চ্যাপ্টারটা এখন আমরা একটু ওভারভিউ করে শেষ করে দিই আর কি। ঠিক আছে, আরেকটা টপিক আছে যেটা আমরা পড়বো, যে এই চ্যাপ্টারটা থেকে মিডে আসলে কি আসতে পারে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন কয়টা? কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন হচ্ছে 5টা। ঠিক আছে, 5টা। এগুলো হচ্ছে সেন্ডার, রিসিভার, মিডিয়াম, মেসেজ, প্রোটোকল। এবং আমি তোমাদের এটার বর্ণনাও করতে দিতে বলতে পারি আর কি। ঠিক আছে, খুব ছোট ভাবে এক লাইনে তোমার বর্ণনা লিখতে হইতে পারে। ঠিক আছে, এটা তোমরা নিজেদের মতো চ্যাটজিপিটি থেকে লিখে নিতে পারো, এবং সর্বোচ্চ এক লাইন লিখতে হবে আর কি। ঠিক আছে, যে ধরো সেন্ডার কি করে? সেন্ডার হচ্ছে ডাটা সেন্ড করে, রিসিভার ডাটা রিসিভ করে। ঠিক আছে, মিডিয়াম হচ্ছে দ্য চ্যানেল থ্রু হুইচ ডেটা ট্রাভেলস। ঠিক আছে, তো এরকম করে তুমি তোমার মতো ইজি করে নোট করে জাস্ট 5টা কম্পোনেন্ট যদি আমি ব্যাখ্যা করতে বলি ডেটা কমিউনিকেশনে, ওই জিনিসটা ব্যাখ্যা করবা। দ্যাটস ইট। আচ্ছা, এরপরে হচ্ছে মোড অফ, এই কোশ্চেনটা যদি আসে সেটা হচ্ছে যে মোড অফ কমিউনিকেশন, মোড। ঠিক আছে, মোড অফ কমিউনিকেশন, এমওডিই। ঠিক আছে, মোড অফ কমিউনিকেশন ব্যাখ্যা করতে। তো মোড অফ কমিউনিকেশন হচ্ছে 3টা, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এটাও মনে হয় আমি লিখে দিছিলাম তোমাদের নোট যদি বের করো, যে সিমপ্লেক্স হচ্ছে একমুখী, হাফ ডুপ্লেক্স হচ্ছে উভমুখী বাট ওয়ান এট এ টাইম, আর ফুল ডুপ্লেক্স হচ্ছে দ্বিমুখী। এটারও সেম, যে তুমি হচ্ছে একটা জাস্ট সংজ্ঞাটা দিয়ে একটা উদাহরণ দিবা, চিত্র দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কমিউনিকেশনের চিত্র ডাজেন্ট ম্যাটার, ওই যে খালি লাইন এনকোডিং এর চিত্রটাই ম্যাটার করবে।
তা বাদে অন্য কোনো জায়গাতে কোনো চিত্র দেওয়ার কোনো দরকার নেই। ওকে, এরপরে ডেটা সিগন্যাল এখান থেকে কিছু আসবে না, ঠিক আছে। আচ্ছা, অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য আসতে পারে, ঠিক আছে, যে অ্যানালগ এবং ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য, এই জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসটাও তোমরা চ্যাটজিপিটি থেকে একটু দেখে নিতে পারো, এখানেও লেখা আছে, ঠিক আছে, এখান থেকে লিখলেও হবে, সমস্যা নেই। বাট তোমরা যদি নিজেরা নোট করে লেখো, ইন দ্যাট কেস মানে তোমাদেরই সুবিধা হবে, আই গেস, তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী তুমি লিখতে পারবে। আচ্ছা, এরপরে এখান থেকে আর তেমন কিছু আসবে না। ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের যে সম্পর্ক, এই সম্পর্কটা, যে দ্য রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড পিরিয়ড, এই জিনিসটা আসতে পারে। এই জিনিসটা যদি আসে তাহলে তোমার প্রথমে ফ্রিকোয়েন্সির সংজ্ঞাটা লিখবা, পিরিয়ডের সংজ্ঞাটা লিখবা, এই দুইটাই আমি ক্লাস লেকচারে লিখে দিছি। এরপরে জাস্ট এই দুইটা ইকুয়েশন লিখবা, দ্যাটস ইট। ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের মধ্যে যদি তোমাকে রিলেশন দিতে লিখতে বলি, এটাই মানে এটাই অ্যান্সার, আর কিছুই করতে হবে না। আচ্ছা, সো এইখান থেকে তুমি একটা জিনিস করার চেষ্টা করবা, সেটা হচ্ছে যে এই যে চিত্রটা, এই চিত্রতে ধরো এখানে আসলে এই এখানকার ফ্রিকোয়েন্সি কত, এই জিনিসটা বের করার চেষ্টা করো, ঠিক আছে। এটা এমসিকিউ তে চলে আসতে পারে, যে যেহেতু এখানে 1 সেকেন্ডে দেখো 6বার সে মানে 6টা সাইকেল দিছে, তার মানে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 হার্টজ, বুঝতে পারছো? যেহেতু তার ফ্রিকোয়েন্সি 6 হার্টজ, তাহলে তার পিরিয়ড হবে 1/6, কারণ আমরা জানি 1/f হচ্ছে সূত্র, বুঝতে পারছো? তাহলে এই এরকম যদি একটা চিত্র দিই, চিত্র থেকে ফ্রিকোয়েন্সি আর পিরিয়ড বের করতে পারবে না? পাবো। ওকে, থ্যাংক ইউ। তো যদি মানে তাহলে যারা পারতেছো, ঠিক আছে, তারা মানে যারা হয়তো বা বুঝবে না পরীক্ষার আগে, তাদেরকে একটু হেল্প আউট করে দেবে, যদি না বুঝে থাকে। আমি যদি আনএভেলেবল থাকি, ইন দ্যাট কেস তোমরা তোমাদের ফ্রেন্ডদের হেল্প আউট করবা। আর এই ম্যাথগুলা দেখো, এই ম্যাথগুলা, এই যে এখানে একটা ছোট ছোট ম্যাথ দেওয়া আছে, পিরিয়ড থাকলে ফ্রিকোয়েন্সি, এটা এইগুলা, এই ম্যাথগুলা আমি হয়তো বা এমসিকিউ তে দিব। সিকিউ তে হচ্ছে তোমার এই যে পরবর্তী যে ম্যাথগুলো আমাদের আছে, এখান থেকে আর কিছু পড়ার দরকার, ঠিক আছে। ওয়েভলেন্থ, পিরিয়ড, ফেজ। আচ্ছা, ফেজ, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে তিনটা তোমার কি বলে, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, এগুলা হচ্ছে একটা ওয়েভের ক্যারেক্টারিস্টিক, এটা জাস্ট জানো, ঠিক আছে। আর এখান থেকে আর সংজ্ঞা টঙ্গা আমি কিছু দিব না, ঠিক আছে। যে একটা ইয়ার কি বলে, একটা ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স কি কি, অ্যামপ্লিটিউড একটা, ফ্রিকোয়েন্সি একটা, আর ফেজ একটা। এটাও লেকচারে মনে হয় আমি বলছিলাম, সো না বলে থাকলে এখন একটু নোট করে রাখো যে এই তিনটা ক্যারেক্টারিস্টিক্স। এখান থেকে আর কিছু সংজ্ঞা টঙ্গা পড়ার দরকার নেই, চিত্র দেখার দরকার নেই, একদম চলে যাও হচ্ছে আমাদের এই যে এই ম্যাথগুলাতে। এই ম্যাথগুলা করবা, ঠিক আছে। এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলা বড় কোশ্চেন, ছোট কোশ্চেন, যে কোনো জায়গায় আসতে পারে। যতগুলা ম্যাথ আছে এখান থেকে, ঠিক আছে, 23 নাম্বার 22 নাম্বার স্লাইড থেকে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথই করতে হবে। 28 মানে এখানে কত 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 ম্যাথ আছে দেখো, 22 নাম্বার পেজে একটা ম্যাথ আছে, 23 নাম্বার পেজে একটা ম্যাথ আছে, 23 আর 24 একই ম্যাথ, 25-এ আসলে এটা ম্যাথ না, 25-26 বাদ। আচ্ছা, এরপরে 27 নাম্বার পেজে আছে হচ্ছে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট কাকে বলে, এবং ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টের তিনটা প্রকারভেদ, অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, নয়েজ। এটাও ক্লাসে একটু নোট করে দেওয়া হয়েছিল, ওইখান থেকে পড়বা, ঠিক আছে। মানে আমি সংজ্ঞাগুলা লিখে দিয়েছিলাম মনে হয় ক্লাসের মধ্যে, অ্যাটেনুয়েশন কাকে বলে, ডিস্টরশন কাকে বলে, নয়েজ কাকে বলে। তো ওইখান থেকে জাস্ট এক লাইন লিখলেই হবে। এখানেও চিত্র খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি বর্ণনা করতে পারবে। এইখানে নাইকুয়েস্ট আর শ্যাননের যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথই করবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই ম্যাথগুলা সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। 3.39 শুধুমাত্র 3.41 মনে করাইনি লাস্টে, 3.41টা বাদ দিবা, 3.41 বাদে সবগুলাই করবা, 3.41 খালি বাদ, ওকে। 3.41 বাদে সবগুলাই তোমার করতে হবে। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। স্যার ওভারঅল সিলেবাসটা অনেক বড় হয়ে গেছে। সিলেবাস তো এরকমই, সিলেবাস বড় হয় নাই আসলে, মানে তোমরা হয়তো পড়ো নাই আর কি।
বা আমি হচ্ছে সবকিছুই রিভিউ করতেছি, তো এই কারণে তোমার কাছে মনে হইতেছে বড়। জি স্যার, আপনি সব কিছুই বাদ দেন নাই স্যার, স্লাইড গুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়াইছেন। হ্যাঁ, স্লাইড পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়াইলেও দেখো, মানে তোমার যদি এখন মানে ভালো মার্ক পাইতে হয়, তাহলে আমি তোমার বলবো যে ম্যাথ গুলা করো, এই ম্যাথ গুলা করো, লাইন ইনকোডিং এর গুলা করো। মানে তুমি যদি শর্টকাটে করতে চাও, যে আমি জাস্ট একটা মার্ক তুলতে চাই, তাহলে আমি তোমাদের বলবো যে প্রথমে হচ্ছে লাইন ইনকোডিং এর যে টেকনোলজি গুলো আছে এগুলা করো। এখান থেকে আমি 5 মার্ক থাকবে মিনিমাম। ওকে, এমসিকিউ মিলায় হয়তো বা আরো বেশি মার্ক থাকবে। সো এইখানে চলে গেল। এরপর ম্যাথ থেকে ধরো 3, 4, 5 মার্ক থাকবে ম্যাথ গুলো থেকে, তার মানে এখানে তুমি 10 মার্ক কভার করবে। প্লাস পাশাপাশি এই সংজ্ঞাগুলা এখানে আসলে তোমার মাঝখানে চিত্র টিত্র তো অনেক কিছু বাদ দিয়ে দিলাম। এগুলো তুমি যখন পড়তে বসবা তখন দেখবা যে আমি আসলে কথা বলতে যতক্ষণ সময় ব্যয় করছি, পড়া এর চেয়ে বেশি কিছু না, বুঝছো? মানে পড়া ওই আমি যতক্ষণ বললাম যে 5 কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন কি, বলতে আমার 30 সেকেন্ড লাগলো, তোমার পড়তে লাগবে 1 মিনিট। কারণ 5টা কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন পড়তে তুমি এখনই যদি দেখো এখনই মুখস্থ করে ফেলবে। বুঝতে পারছো? সো ব্যাপার পড়া আসলে বেশি না, ঠিক আছে? আমি আসলে খুব ডিটেইলড ওয়েতে বলতেছি, তো এই কারণে মানে এই কারণে ভয় পায় না, জিনিসগুলো পড়া কম, তুমি একটু পড়ো, পড়লেই বুঝতে ঠিক পারবে। আছে স্যার। আচ্ছা। আচ্ছা, ওকে, এখন হচ্ছে এই এই চ্যাপ্টার থেকে জাস্ট মানে আমরা পালস কোড মডুলেশন পড়বো না, ঠিক আছে? পালস কোড মডুলেশন বাদ, আমরা শুধুমাত্র অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনটা পড়বো, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো আমি খুবই একদম শর্টে চলে যাচ্ছি যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনে, কনভার্সন মানে হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল নিব, অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। ওকে, সো এটা ধরো একটা অ্যানালগ সিগন্যাল, এটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করব। এখন অ্যানালগ সিগন্যাল থেকে যদি ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই, তাহলে তোমার মানে কি কি স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। তো তোমরা এখান থেকে শুধুমাত্র, আচ্ছা এখানে দেখো, এখানে এখন কেন করবো আসলে ডিজিটাল কমিউনিকেশন বা ডিজিটালে কনভার্ট কেন করবো? কনভার্ট করার কয়েকটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো হচ্ছে যে ডিজিটাল সিগন্যালে ডিস্টরশন, নয়েজ, ইন্টারফারেন্স এই জিনিসগুলো একটু কম হয়। ডিজিটাল সার্কিট গুলা বানানো অ্যানালগ সার্কিটের চেয়ে ইজি, ডিজিটাল সার্কিট গুলা মোর রিলায়েবল, ঠিক আছে? সো এই এই কিছু সুবিধা আছে, এই সুবিধাগুলো একবার রিডিং করো, ঠিক আছে? এখানে আমি বলবো না এটা মুখস্থ করতে হবে। সো এলিমেন্টস অফ ডিজিটাল কমিউনিকেশন, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে এলিমেন্টস অফ ডিজিটাল কমিউনিকেশন কি। আচ্ছা, তো ফার্স্টে যে জিনিসটা তোমার এই চিত্রটা বুঝতে হবে। এই চিত্রটা আমি জাস্ট একবার গো থ্রু করি, ঠিক আছে? এরপর তোমরা রিডিং পড়লেই বুঝতে পারবা যে কি বলা আছে। ফার্স্ট কথা, আমি যদি দেখি এই চিত্রের মধ্যে এইটুক একটা পোর্শন, মাঝখানে চ্যানেল একটা পোর্শন, আর এইটুকু একটা পোর্শন, ঠিক আছে? উপরের পোর্শনটুকু হচ্ছে সেন্ডার এন্ডে কাজ করতেছে, মানে যে সেন্ড করবে তার কাজগুলো হইতেছে এই পোর্শনটুকু। মাঝখানে চ্যানেল, চ্যানেল মানে হইতেছে যে তার দিয়ে তার মানে তোমার ডেটা যাইতেছে, ওইটাই, আর কিছু না। আর একদম শেষে যদি দেখো হচ্ছে রিসিভার, মানে রিসিভার এন্ডের কাজগুলো হইতেছে। ওকে, আচ্ছা, তো সেন্ডার এন্ডে যে কাজগুলো হয়, রিসিভার এন্ডে জাস্ট এর বিপরীত কাজগুলো, মানে উল্টা কাজগুলো হয়, ঠিক আছে? সো ফার্স্টে দেখো, প্রথমে হচ্ছে সোর্স। সোর্স ধরো আমরা জাস্ট বুঝার সুবিধার্থে ধরে নেই যে আমরা একটা ধরো মোবাইলের মাধ্যমে কমিউনিকেট করার চেষ্টা করতেছি কারোর সাথে। তো মোবাইলের মাধ্যমে যদি কমিউনিকেট করার চেষ্টা করি, আমি হচ্ছি আমি কথা বলতেছি, আমি হচ্ছে সোর্স, আমার মুখ দিয়ে কথা বেরোতেছে। তো সোর্স তাহলে কি? সোর্স হচ্ছে যার যেখান থেকে কথাটা উৎপত্তি হচ্ছে, বেসিক্যালি এটাই। সোর্স কি করবে? সোর্স হচ্ছে একটা ট্রান্সডিউসারে ইনপুট দিবে। তার মানে তুমি একটা কথা বলতেছো, কথাটাকে ইনপুট দেওয়া হচ্ছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার তোমরা ট্রিপলি কোর্স করছো কিনা, বা ট্রিপলি কোর্স করলে আসলে ল্যাব কতটুকু করছে আমি জানি না। আমাদের হচ্ছে ট্রান্সডিউসারের একটা মানে ল্যাব ছিল। ট্রান্সডিউসারের ল্যাবটা বেসিক্যালি কি ছিল, যে তুমি একটা মেশিন ছিল, ওই মেশিনে তুমি প্রেসার দিলে টেম্পারেচার জেনারেট হইতো, বুঝছো? তার মানে হইতেছে তুমি যদি বেশি প্রেসার দিতা, বেশি টেম্পারেচার জেনারেট হইতো, কম প্রেসার দিলে কম টেম্পারেচার প্রেসার দিত। তার মানে সে কি করতেছে ট্রান্সডিউসার, মানে আমার
করতো, সে প্রেসারকে টেম্পারেচারে কনভার্ট করতো। ওকে, সো ট্রান্সডিউসারের কাজও এটা। ট্রান্সডিউসারের কাজ হচ্ছে তোমার কথাকে নিয়ে সে এটাকে একটা ভোল্টেজে কনভার্ট করবে, আর কিছুই না। বুঝতে পারছো? আমি সোর্সে যখন আমি কথা বলতেছি বা যে কোনো কিছুই করতেছি, ট্রান্সডিউসার কি করবে, এটারে ভোল্টেজে কনভার্ট করবে। ভোল্টেজে কনভার্ট করে তোমার সিগন্যালটা তো এখনো অ্যানালগ আছে। আমি যেহেতু নর্মালি যখন কথা বলি, কথাটা তো ডিজিটাল সিগন্যাল, একটা অ্যানালগ সিগন্যাল। তো ট্রান্সডিউসার কি করবে, এটারে একটা ডিজিটাল সিগন্যালেও কনভার্ট করবে। ওকে, তাহলে এইটুকে আমি কি করলাম, এইটুকে আমার কথা থেকে একটা ট্রান্সডিউসারের মাধ্যমে ইনপুট নিলাম, ইনপুট নিয়ে ওটারে ডিজিটালে কনভার্ট করলাম। ওকে, এরপরে দেখো, এরপর হচ্ছে সোর্স এনকোডার। সোর্স এনকোডারের কাজ হইতেছে যে তোমার এখন পর্যন্ত তো তোমার কথাটা মানে ডিজিটালে কনভার্ট হয় নাই, ঠিক আছে? তুমি হচ্ছে একটা ভোল্টেজ নিছো, মাত্রই তো আমরা পড়লাম হচ্ছে লাইন এনকোডিং। লাইন এনকোডিং পড়লাম না? লাইন এনকোডিং এ কি হইতেছিল, যে 1011 কে একটা এরকম জিনিসকে আমি একটা সিগনালে কনভার্ট করলাম না? তো সোর্স এনকোডিং এ সেম জিনিসটাই করে, ও হচ্ছে ওই ওই ভোল্টেজটাকে জাস্ট একটা তোমার কি বলে পালসে কনভার্ট করবে। সোর্স এনকোডারের কাজ হচ্ছে এটা, ঠিক আছে? চ্যানেল এনকোডারের কাজ কি? চ্যানেল এনকোডারের কাজ হচ্ছে সে এই যে বিটটা, এই বিটটার মধ্যে কিছু এক্সট্রা বিট অ্যাড করে, জাস্ট সো দ্যাট আমরা এরর কারেকশন ডিটেকশন করতে পারি। ঠিক আছে, আমরা যখন মিডের পর এরর কারেকশন ডিটেকশন যখন করবো, তখন এই জিনিস নিয়ে আরো বেশি পড়বো। ঠিক আছে, সো এখানে কি হচ্ছে তাহলে, এরর ডিটেকশন কারেকশন হইতেছে। এবং এরপরে তুমি ডিজিটাল মডুলেটর, যেটা ডিজিটাল মডুলেটরে যে জিনিসটা করবা, যে তোমার বা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারে তোমার ডিজিটাল সিগন্যালের সাথে আরেকটা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল অ্যাড করা হয়। হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল কেন অ্যাড করা হয়? যাতে তুমি নয়েজের এগেনস্টে, মানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো নয়েজের এগেনস্টে নয়েজ প্রতিরোধী হয়, ঠিক আছে? যাতে তুমি নয়েজ থেকে বাঁচতে পারো আর কি। সো এইভাবে করে তুমি তোমার সিগন্যালটা চ্যানেলের মাধ্যমে পাঠাই দিলা। এখন তো তুমি তোমার যে মেইন সিগন্যালের সাথে কিন্তু অনেক কিছু অ্যাড করে পাঠাইছো, রাইট? তোমার যে জিনিসটা করতে হবে, জাস্ট ওই জিনিসগুলো রিমুভ করতে হবে, আর কিছুই না। তো ফার্স্টেই দেখো, তোমার সিগন্যালটা একটা ডিমোডুলেটরের মধ্যে দিয়ে গেছে, ঠিক আছে? ডিমোডুলেটরের কাজ হচ্ছে তোমার সিগন্যালটার সাথে যে তুমি ক্যারিয়ার সিগন্যাল বা হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালটা অ্যাড করে পাঠাইছিল, ওটারে রিমুভ করা, এটারে বাদ দিয়ে দেওয়া। বাদ দিয়ে তোমার ওইটাকে বেসিক্যালি সে ওই সিগন্যালটা তো অ্যানালগ ছিল, সে এটাকে আবার ডিজিটালে কনভার্ট করবে। ডিজিটালে কনভার্ট করার পর চ্যানেল ডিকোডার এটাকে আবার ডিকোড করবে। এখানেও সে কিছু এরর কারেকশন বা এরর ডিটেকশন টেকনিক বা অ্যালগরিদম সে কাজে লাগাবে। কাজে লাগানোর পর সোর্স ডিকোডারের কাজ হবে যে এই যে তোমার সিগন্যালটা, এই সিগন্যালটা তো ডিজিটালে ছিল, এটাকে আবার অ্যানালগে কনভার্ট করা, এবং অ্যানালগে কনভার্ট করে তোমার আউটপুট সিগন্যালে কনভার্ট করা। ঠিক আছে, সো ফুল স্টেপে আসলে এই জিনিসটাই হইতেছে। তার মানে তুমি যদি একটু খালি লক্ষ্য করো যে এইখানে তুমি যে স্টেপগুলা করতেছিলা, তুমি রিসিভার এন্ডে জাস্ট এর অপোজিট স্টেপগুলা করতেছো। সো এই কোশ্চেনটা একটু বড় বাট সহজ। ঠিক আছে, একবার যদি পড়ো, বুঝে রিডিং পড়লেই মানে বুঝতে পারবা। সো কোশ্চেনের অ্যান্সারে এখানে খুব সুন্দরভাবে আমি দিয়ে দিছি সবকিছু। তো তোমরা এটা একটু রিডিং পড়বা, ঠিক আছে? পালস কোড মডুলেশন তোমাদের সিলেবাসে দিব না, পালস কোড মডুলেশন বাদ। ঠিক আছে, তোমরা শুধুমাত্র স্যার হ্যাঁ বলো। স্যার ওই ব্লক ডায়াগ্রামটা কি দিতে হবে, এলিমেন্টস অফ ডিজিটাল কমিউনিকেশন? হ্যাঁ হ্যাঁ, ব্লক ডায়াগ্রামটা দিও। ঠিক আছে, ব্লক ডায়াগ্রামটাই আসলে মেইন। ব্লক ডায়াগ্রামটা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে আসলে তোমার মানে খুব বেশি বর্ণনা প্রতিটা ব্লকের তো ডেসক্রিপশন বর্ণনা দিতে হবে স্যার। হ্যাঁ, প্রত্যেকটা বর্ণনা দেওয়া লাগবে, বাট বর্ণনা আসলে এখানে যত বড় করে দেওয়া আছে এত বড় দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তুমি এক লাইনই বর্ণনা দিও, বাট ব্লক ডায়াগ্রামটা দিও, কারণ ব্লক ডায়াগ্রামটাই দিয়ে আসলে বোঝা যায় যে তোমার মানে কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করে। ঠিক আছে, কারণ ব্লক ডায়াগ্রামে দেখো একটার সাথে আর একটা কানেক্টেড, দেখো এখানে কিন্তু একটা ফ্লো চার্টের মতো হয়েছে জিনিসটা কিন্তু উপরের আসলে একটা পারলে নিচেরটা অটোমেটিক্যালি হয়ে যাবে স্যার। হ্যাঁ দেখো, এখানে আছে মডুলেটর, এরপরে এখানে আছে তোমার ডিমডুলেটর, এখানে আছে এনকোডার, এটা আছে কি ডিকোডার, এটা ডিকোডার এনকোডার, এটা ডিকোডার। বুঝতে পারছো? জাস্ট উল্টা। তো তার মানে মেইনলি তোমার এই চারটা মনে রাখতে হবে। চারটা মনে রাখলে কিন্তু নিচের গুলা তুমি অটোমেটিক পারবে। বুঝতে পারছো?
এবং বর্ণনা এত বড় দেওয়ার দরকার নেই। কোশ্চেন কিরকম আসবে আর আমরা আনসার কিরকম দেব? কোশ্চেন কিরকম আসবে? হ্যালো, এটা কিরকম কোশ্চেন হতে মানে কোশ্চেন হচ্ছে এলিমেন্টস অফ ডিজিটাল কমিউনিকেশন ব্লক ডায়াগ্রাম সহ ব্যাখ্যা করো বা এক্সপ্লেন করো, এটাই আসবে। ওকে, বা আমি যদি মানে তোমাদের ইয়াও বলি যে পালস কোড মডুলেশন কাকে বলে বা পালস কোড মডুলেশন তুমি ব্যাখ্যা করো। পালস কোড মডুলেশন আসলে এই কাজগুলোই হইতেছে। সো তোমাদের এই জিনিসটার আলাদা করে পড়ার দরকার নেই, যেহেতু আমাদের কাছে সময় নেই। তোমরা এই জিনিসটাই লিখবা, বুঝছো? এলিমেন্টস অফ ডিজিটাল কমিউনিকেশনই তোমরা ব্যাখ্যা করে দিবে। সো এই চ্যাপ্টার থেকে তাহলে তোমাদের একটাই কোশ্চেন, সেটা হচ্ছে এলিমেন্টস অফ ডিজিটাল কমিউনিকেশন। এটা একবার রিডিং পড়ো, ঠিক আছে? আজকেই একবার রিডিং পড়ে দেখো, আর কি রিডিং পড়ে দেখলেই দেখবা যে তুমি জিনিসটা বুঝে গেছো। তাহলে সিলেবাস আসলে মানে বেশি বড় না, কিন্তু আমাদের সমস্যা হয়ে গেছে যে আমরা মানে অন এন্ড অফ স্যার, ক্লাস math হইছে, একটু তো কম রেগুলার করে ক্লাস হইতে হয় নাই, এটাই সমস্যা হয়ে গেছে। হ্যাঁ বল। স্যার, ম্যাথ একটু কমাই দিয়েন। ম্যাথ ম্যাথ কিন্তু ইজি, বুঝতে পারছো? ম্যাথ তুমি যদি করতে চাও, তুমি দেখবা যে ম্যাথ আসলে অ্যাকচুয়ালি ম্যাথ ইজি। ম্যাথ গুলা তুমি করো। আমি সবাইকে বলবো যে লাইন এনকোডিং দিয়ে শুরু করো, ঠিক আছে? লাইন এনকোডিং দিয়ে শুরু করো এবং ডিফারেনশিয়াল ম্যানচেস্টার এই দুইটা অ্যাটলিস্ট করো, তার মানে এক মার্ক তুমি এখান থেকেই পাবা। স্যার এমসিকিউ গুলো কি টাইপের আসতে পারে স্যার? এমসিকিউ হচ্ছে তোমার এমসিকিউ আমি কিছু ম্যাথ দিতে পারি, যেরকম ধরো ফ্রিকোয়েন্সির ম্যাথ থাকতে পারে, যে আমি হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, ব্যান্ডউইথ কত বের করো, বা পিরিয়ড দিয়ে দিলাম, ফ্রিকোয়েন্সি বাই করো, ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম, পিরিয়ড বাই করো। এই টাইপের ছোটখাটো ম্যাথ থাকবে, বড় ম্যাথ এখানে থাকবে না। প্লাস ধরো কোন জায়গার ব্যান্ডউইথ বেশি, মানে কোন লাইন এনকোডিং টেকনিকের ব্যান্ড, এই জিনিস আজকেই দেখালাম। সো তুমি থিওরিটিক্যাল পড়া পড়লেই এমসিকিউ অল মানে অটোমেটিক কভার হয়ে যাবে, বুঝছো? তুমি এমসিকিউ এর জন্য আলাদা করে কিছু পড়ারই দরকার নেই। তুমি যদি থিওরিটা একটু বুঝে পড়ো, বুঝে পড়লে আমার মনে হয় এমসিকিউ এমনিই পারবা। এমসিকিউ আমি কঠিন করবো না, ওখান থেকেই করবো। যেরকম ডেটা কমিউনিকেশনের পার্ট কয়টা? 5টা, রাইট? এটা তো তুমি 5টা এমনিই পড়ছো। সো তোমার আর নতুন করে এমসিকিউ আর পড়ার দরকার নেই। এমসিকিউর জন্য আলাদা কিছু মানে টেনশন নেওয়ার দরকার নেই। ওকে, সো আমি কিন্তু মিডিয়ার পর কিন্তু ডেটা কমিউনিকেশন একটু কঠিন হয়, কারণ তখন আরো ম্যাথ আছে, এন্ড ম্যাথ গুলা একটু হার্ডার, মানে আরো একটু ডিফিকাল্ট হয় মিডিয়ার পর। সো মিডিয়ার আগে সিলেবাস কিন্তু অ্যাকচুয়ালি ইজি। সিলেবাস যদিও মানে আমাদের যেটা হয়েছে আসলে আমরা রেগুলার ক্লাস নিতে পারি নাই, তো গ্যাপ ট্যাপ পড়ে যাওয়ার কারণে হয়তো বা অনেকের কাছে জিনিসটা হ্যাফেজার্ড লাগতেছে, একটু এদিক ওদিক লাগতেছে। বাট একটু সময় দাও, সময় দিলে দেখবা যে সিলেবাসও আসলে খুব বেশি বড় না এবং পড়াগুলা খুব ইজি, আসলে পড়া খুব একটা কঠিন না। তো আমি বলবো যে একটু টাইম দাও, মিডে মিডে ভালো করার চেষ্টা করো, কারণ ফাইনালে কিন্তু একটু টাফ হবে কোশ্চেন। মাইনুল ইসলাম মাসুদ বলো। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন কি? না, অ্যাটেন্ডেন্স তো নিব না। অ্যাটেন্ডেন্স কি দিবা? দিতে যাচ্ছ তোমরা? অ্যাটেন্ডেন্স অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স যদি তোমরা বলো যে আজকে কাউন্ট করতে, আমি কাউন্ট করতে পারি। স্যার আমাদের বোনাস মার্ক তো লাগবে স্যার, আমাদের তো এমনি বোনাস মার্ক কম। বোনাস মার্কটাকে চিন্তা পরে করো, ঠিক আছে? সমস্যা নেই, আগে মিড দাও। ফাইনাল আসতে এখনো অনেক দেরি, অনেক সময় আছে। বোনাস মার্ক আগে দেখো কত মার্ক আসে, কি মার্ক পাও, এরপরে আমি বোনাস মার্কের অনেক সুযোগ দিব। এটা নিয়ে টেনশন করার কিছু নেই, আগে মিডটা ভালো মতো দাও। আর আজকে অ্যাটেন্ডেন্সটা প্লাস হিসেবে উঠবে, কারণ আমরা তো প্রায় প্রথম সপ্তাহ থেকে ক্লাস করতে পারিনি, অনলাইন ক্লাসও করতে পারিনি। এটা স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে তুমি এত টেনশন করতেছো কেন? আমি তো অ্যাটেন্ডেন্সে তোমার 0 দিব কখনো বলিনি। অ্যাটেন্ডেন্স স্যার ফুল দেয়। স্যার আজকে ফুল দিয়ে দিবে, সমস্যা আমি নেই। আগে আর তুমি সবাই আবার মানে ফুল দেই না অ্যাকচুয়ালি, আমি হচ্ছে তোমার ডিপেন্ড করে তোমার পারফরমেন্সের উপর। আসলে তুমি তোমার অ্যাটেন্ডেন্স পাবা, অ্যাটেন্ডেন্স আমি বাড়াই দেওয়ার চেষ্টা করি। সো অ্যাটেন্ডেন্স নিয়ে টেনশন করো না। বাট ধরো কিছু স্টুডেন্ট আছে যারা কখনো ক্লাস করে না এবং ধরো 70-এ 30 পায়,
70-এ 30 বা 70-এ ধরো 29 পাইছে, ওরা কোনোদিনই ক্লাস করে নাই, ওরা এসে যদি দাবি করে যে স্যার আমাকে অ্যাটেন্ডেন্সে 10 দিয়ে পাস করে দেন, আমি তাদেরকে কখনো 10-এ 10 দিব না। বাট তুমি ধরো 70 মানে সবকিছু মিলায় 70 পাইছো, কিন্তু তোমার অ্যাটেন্ডেন্সের মার্ক হচ্ছে 78, তোমারে 10 দিয়ে দিলে তুমি A+ পাবা, আমি তোমারে 10 দিয়ে দিব, বুঝছো? সো এই তুমি আগে এনশিওর করো তুমি মিড ভালো করতেছো, সিটি ভালো করতেছো, ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর এ মানে সিরিয়াস স্টুডেন্ট, আমি তোমার অ্যাটেন্ডেন্সে 10 দিব, এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে? তাহলে বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে ইমেল করবা obhiknub@gmail.com এ। কোনো প্রবলেম হলে আমি ইমেলে রিচ আউট করার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো, তাহলে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।